আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব রসায়নের চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয়। এটা দেখবা যে আসলে গ নাম্বার প্রশ্নে অনেক 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 বোর্ডে আসছে, সেটা কানেক্টেড হয়ে আসছে কোনো অধ্যায়ের সাথে, অথবা হচ্ছে তোমার মনে করো ডিরেক্টলি ওই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসছে। এই জন্যে তোমার এই যে অংশটা রয়েছে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে অনলি 3টা টপিকস তোমার মনে রাখতে হবে, 3টা নিয়ম। এই 3টা নিয়ম যদি তুমি মনে রাখতে পারো তাহলে খুব সহজে এবং খুব ইজিভাবে এই চ্যাপ্টারের যে কোনো মৌলের অবস্থান নির্ণয় তুমি খুব সহজে পারবা। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে অংশটা, এবং খুব সহজে তুমি বাসায় বসে বসেই কোনো মৌলের পর্যায় সারণীতে কিভাবে তুমি অবস্থান নির্ণয় করতে পারবা, যে কিভাবে পারা যায় এটা তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি ডিটেলসে, এবং তুমি যেন ভাষাগত দিকটা, যেমন হচ্ছে আমরা অবস্থান নির্ণয় খুব সহজে পারি, কিন্তু কিভাবে কথাটুকু লিখবো সেটা ক্লিয়ারেন্স আজকে তোমরা হয়ে যাবে। তো দেখো, পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, কোনো মৌলের অবস্থান নির্ণয়, এখানে 3টা মৌল দিছি আমি। এই 3টা মৌলের যদি অবস্থান নির্ণয় করতে পারো এবং যদি তুমি পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখতে পারো, তুমি সকল মৌলের অবস্থান নির্ণয় করতে পারবে আশা করি। ঠিক আছে? তো দেখো, আমরা 3টা মৌলের আজকে অবস্থান নির্ণয় করব। তো প্রথমে যেটা আছে সোডিয়াম, তো সোডিয়ামের আমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করি। তো কিভাবে নির্ণয় করব দেখো, তাহলে প্রথমে হচ্ছে যেটা অ্যান্সার লিখতে হবে তোমাকে, অ্যান্সারের ক্ষেত্রে প্রথমে লিখতে হবে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নে দেওয়া হলো। তো আমরা একটু লিখি, সোডিয়ামের নিম্নে দেওয়া হলো। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা নিম্নে দিই, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি। তাহলে সোডিয়াম কত? 11। যদি 11 হয় তাহলে কি আসতেছে? 1s2, 2s2, 2p6, 3s1। আমরা যারা ইলেকট্রন বিন্যাস পারি না তাদের ক্ষেত্রে একটা বিষয় আছে, যে যারা ইলেকট্রন বিন্যাস খুব কম পারি তাদের ক্ষেত্রে অবশ্যই আগে ইলেকট্রন বিন্যাসটা পারতে হবে, তাহলেই তুমি হচ্ছে কোনো মৌলের অবস্থান খুব সহজে নির্ণয় করতে পারবা। তো দেখো, আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করলাম। ইলেকট্রন বিন্যাসের পর এইখানে আমি একটু ব্লক করে দিচ্ছি। প্রথম ব্লকটা যেটা আমি ব্লক করে দিলাম যেই স্তরটার ক্ষেত্রে, এটা কেন দিলাম এটার একটা ব্যাখ্যা আমি এখন লিখব। তো এখানে দেখো, সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে সোডিয়াম এর শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো, দেখো শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো, একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন টি লিখতে পারো, ইলেকট্রনগুলো এস অরবিটালে গিয়ে কি হয়েছে? শেষ হয়েছে। তাহলে হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো বা ইলেকট্রনটি এস অরবিটালে গিয়ে শেষ হয়েছে। দেখো, এস অরবিটালে গিয়ে শেষ হয়েছে আমরা জানি। তাহলে এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে সোডিয়াম এর গ্রুপ সংখ্যা। দেখো, এইখানে একটা বিষয়, যেটা ইলেকট্রন বিন্যাস করলা, ইলেকট্রন বিন্যাসের পরে এস অরবিটালে গিয়ে যদি ইলেকট্রন শেষ হয়ে যায়, তাহলে এস অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে, সর্বোচ্চ 2টাই থাকে, এর বেশি থাকে না। তো হচ্ছে যতগুলো ইলেকট্রন থাকবে, একটা বা 2টা, যে ওই 2টা বা একটা ইলেকট্রনই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাহলে এখন দেখো, অতএব এখানে বাংলায় লিখবা, অতএব সোডিয়াম এর গ্রুপ সংখ্যা হবে, তাহলে দেখো কটা ইলেকট্রন আছে? একটা। তাহলে গ্রুপ সংখ্যা হবে কত? 1। গ্রুপ সংখ্যা কত? 1। আবার দেখো, শেষ কক্ষপথের ইলেকট্রনটি কোন স্তরে গিয়ে শেষ হচ্ছে? 3 নাম্বার। ইলেকট্রনটি 3 নং স্তরে
গিয়ে শেষ হওয়ায়, তাহলে শেষ হয় কি হয়েছে, তাহলে যেহেতু যে স্তরে গিয়ে শেষ হবে, যেই স্তরে যায় শেষ হবে, সেটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। তাহলে হওয়ায় সোডিয়াম এর পর্যায় সংখ্যা হবে 3। ওকে, তাহলে দেখো এটা আমার হয়ে গেল। এরপরে যে আমার অ্যান্সারটা শেষে লিখতে হবে, তাহলে অতএব সোডিয়াম, দেখো সোডিয়াম মৌলটি দেখো তো সোডিয়াম মৌলটি কয় নাম্বার পর্যায়ের, দেখো সোডিয়াম মৌলটি 3 নং পর্যায়ের, 3 নং পর্যায়ের 1 নং গ্রুপে অবস্থিত। আমরা যারা অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে যারা লিখতে পারি না বা ভাষাগত প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা আমরা বলবো, একটা জাস্ট সিম্পল ম্যাথ বা ম্যাথ করো বা যেটাই করো না কেন, এখানে একটা নিয়ম বা দুইটা নিয়মের মধ্যে তোমার সীমাবদ্ধ, এটা খুব সহজেই কিন্তু তুমি সলিউশন করতে পারবা। এটা ডিপেন্ড করবে তোমার উপর। এখন তুমি যদি করতে না চাও, কেউ জোর করে দিতে পারবে না। তুমি যদি করতে চাও, সহজটা জটিল করতে পারো, জটিলটা সহজ করতে পারো, এটা তোমার চয়েস। ওকে, তো দেখো এখানে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেওয়া হলো ইলেকট্রন বিন্যাস লিখবো। লেখার পরে যে কাজটা করতে হবে, সোডিয়ামের যে মৌলই থাক ওই মৌলের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে ওই মৌলের ইলেকট্রনগুলো এস অরবিটালে গিয়ে শেষ হয়েছে। শুধু কোন অরবিটাল? এস অরবিটাল। তাহলে এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে এস অরবিটালে গিয়ে শেষ হলেই তার হচ্ছে, সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা, যতগুলা ইলেকট্রন থাকবে তার সে এসে। এখন এটা আমরা পাইলাম। এর পরবর্তী বিষয়টা হচ্ছে যে এখন তো শেষ তো একটা জায়গায় যায় হবে, এখন সেটা 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার যে কোনো পর্যায়ে যায় শেষ হবে। অর্থাৎ যে স্তরে গিয়ে, যত নাম্বার স্তরে গিয়ে শেষ হয়েছে সেটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা অনেক সহজ একটা প্রশ্ন। এখানে প্রত্যেকটা স্টুডেন্টই কম বেশি ভালো নাম্বার পায়। তো তোমরা অবশ্যই মৌলগুলা, পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ রাখবে একটু। কারণ হচ্ছে একটা জিনিস দেখো, বিভিন্ন অ্যাঙ্গেলে তুমি মুখস্থ রাখতেই পারো, কিন্তু প্রকৃতপক্ষে সেটা তোমার মনে রাখা দরকার যেটুকু তোমার দরকার। এখন তুমি মনে নাই, ওই সময় তুমি চিন্তা ভাবনা করতে যায়, পরীক্ষার হলে এলোমেলো করা যাবে না। ওকে, তো দেখো এখানে আমরা এখন কাজ করব ক্লোরিনের ক্ষেত্রে দিই। তাহলে এখানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস নিম্নে দেওয়া হলো, লিখলাম। তাহলে এখানে ক্লোরিন যদি আমরা লিখি, তাহলে ক্লোরিন কত আসতেছে 17। তাহলে এখানে আমার শেষ হবে না। তার মানে এখানে যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6, তারপরে এখানে কত হলো 6 7 8 9 10, তারপর হচ্ছে কত 3s2 12, তাহলে 3p5 17। তাহলে এখানে আমরা কাজ কি করব, এখন দেখো সোডিয়ামের জায়গায় জাস্ট কথাটা চেঞ্জ করে দিব। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে ক্লোরিনের শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো শুধু এস অরবিটালে না, এসের পরে যদি পি থাকে, এসের পরে যদি কি থাকে পি, তার মানে এস, এখানে আমি লিখি একটু উপরে, এস ও পি অরবিটালে গিয়ে শেষ হয়েছে। তাহলে এখানে দেখো, তাহলে এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে, এখানে আমি লাইনটা একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু চেঞ্জ হবে, জাস্ট সংখ্যার সাথে 10 যোগ করলেই হবে কার বাইর করতেছি, দেখো ক্লোরিন এর গ্রুপ সংখ্যা। তাহলে ক্লোরিনের গ্রুপ সংখ্যা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, অতএব আমরা ক্লোরিন এর গ্রুপ সংখ্যা হবে, একটু দেখো তো ক্লোরিনের গ্রুপ সংখ্যা কত হবে। ক্লোরিনের গ্রুপ সংখ্যা হবে, আমি কি লিখছি, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে ক্লোরিনের শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো এস ও পি অরবিটালে গিয়ে শেষ হয়েছে। তাহলে এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলেই হবে ক্লোরিনের গ্রুপ সংখ্যা। তাহলে এস ও পি এর মোট ইলেকট্রন কয়টা আছে, দেখো এস ও পি আছে 2 যোগ 5, তাহলে 2 যোগ 5 আর কত যোগ করব 10, তার মানে কত আসলো 17। ওকে, আবার দেখো শেষ কক্ষপথের ইলেকট্রনটি না হয়ে ইলেকট্রনগুলো হবে। ওকে, তাহলে ইলেকট্রনগুলো 3 নং স্তরে গিয়ে শেষ হওয়ায় এখানে সোডিয়ামের জায়গায় কি হবে, সোডিয়ামের জায়গা হবে ক্লোরিন এর পর্যায় সংখ্যা হবে কত 3। ঠিক আছে, ক্লোরিনের পর্যায় সংখ্যা হবে কত 3। আবার দেখো এখানে তাহলে এখানে আমরা কি লিখবো, দেখো কয় নাম্বার স্তরে গিয়ে শেষ হয়েছে 3 নাম্বার, তার মানে পর্যায় সংখ্যা 3। এখন ক্লোরিন এর, অতএব ক্লোরিন মৌলটির 3 নং পর্যায়ের কয় নাম্বার গ্রুপ, 17 নং গ্রুপে
অবস্থিত। দেখো আমরা প্রথমে জানলাম এস অরবিটালে গিয়ে যদি শেষ হয় তাহলে কি করব, এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা তার গ্রুপ সংখ্যা, পর্যায় তো জানোই যেখানে যায় শেষ হবে সেটা তার পর্যায়। তাহলে এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা তার গ্রুপ সংখ্যা, ভালো কথা। এবার এসপিতে যদি যায় তাহলে এস ও পি এর মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলেই হবে ওই মোলের গ্রুপ সংখ্যা। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো খুব সহজে। এরপরে লাস্ট ওয়ানে যদি আমরা যাই তাহলে আসতেছে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে যদি আমরা ব্যাখ্যা দিই তাহলে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কি আসতেছে, স্ক্যান্ডিয়াম লিখি আমরা এসসি, স্ক্যান্ডিয়াম যে স্ক্যান্ডিয়াম 21 যে কোনো মৌল তোমরা করতে পারো, সমস্যা নাই। তাহলে হচ্ছে এখানে আসছে 10, 3s2 12, 3p6 তাহলে কত হলো 18 আর হচ্ছে এখানে 3d আমি লিখতেছি আর 4s লিখতেছি। দেখো 4s2 তারপর 3d 1। এখানে আমার একটা প্রশ্ন আছে সর্বদাই, সেটা হচ্ছে যে ইলেকট্রন আগে কম শক্তি স্তরে প্রবেশ করে তারপর বেশি শক্তি স্তরের দিকে ধাবিত হয়। এই কোশ্চেনটা আমরা কিন্তু সবাই জানি, ইলেকট্রন আগে কম শক্তি স্তরে প্রবেশ করে তারপর বেশি শক্তি স্তরের দিকে ধাবিত হয়। তার মানে কম শক্তি স্তর, কেন এটা কম শক্তি স্তর এবং কেন এটা বেশি শক্তি স্তর। ওকে, তাহলে এইখানে দেখো এটার ব্যাখ্যা আমরা অন্য একটা ভিডিওতে দিয়ে দিব। এটা যেহেতু আজকে অবস্থান নির্ণয় করতেছি, তো এস ডি ও এস এর মধ্যে কার শক্তি বেশি এবং কার শক্তি কম এটা আমরা জানবো। তার আগে সিম্পলভাবে মনে রাখো 3D অপেক্ষা 4s এর শক্তি কম হওয়ায় ইলেকট্রন আগে 3D তে না গিয়ে 4s এ প্রবেশ করে, তারপর বেশি শক্তি স্তর যেটা 3D আছে সেটাতে প্রবেশ করে। তো দেখো এখন এখানে আমরা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম 2, 4, 10, 12, 18, 19, 20, 21। ঠিক আছে, 21টা মোল ইলেকট্রন আছে। এখন স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে স্ক্যান্ডিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো এস ও পি না, এবার হচ্ছে দেখো ডিওএস। দেখো তোমরা অবশ্যই এটা লিখবা, ডিওএস অরবিটালে গিয়ে শেষ হয়েছে। তাহলে আমরা জাস্ট এইটুকু লিখবো, ডিওএস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে, মোট ইলেকট্রন সংখ্যাই হবে স্ক্যান্ডিয়ামের গ্রুপ সংখ্যা। স্ক্যান্ডিয়াম এটুকু লিখতে হবে না, এটুকু আসলে লেখার দরকার নেই। স্ক্যান্ডিয়ামের কি সংখ্যা? গ্রুপ সংখ্যা যদি হয় তাহলে অতএব স্ক্যান্ডিয়ামের গ্রুপ সংখ্যা হবে, স্ক্যান্ডিয়াম এর গ্রুপ সংখ্যা হবে, তাহলে জাস্ট এখানে আমরা কাজ করব কি, স্ক্যান্ডিয়ামের গ্রুপ সংখ্যা 1 + 2 = কত 3। ওকে, তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো কয় নাম্বার স্তরে গিয়ে শেষ হচ্ছে? 3 নাম্বার না, এবার হচ্ছে 4 নাম্বার স্তরে গিয়ে শেষ হয়। স্ক্যান্ডিয়ামের পর্যায় সংখ্যা হবে কত তাহলে? 4। ওকে, স্ক্যান্ডিয়ামের পর্যায় সংখ্যা 4 হয়ে গেল। অতএব স্ক্যান্ডিয়াম মৌলটি 4 নং পর্যায়ের, দেখো 4 নং পর্যায়ের কত নাম্বার গ্রুপ, দেখো দেখি কত নাম্বার গ্রুপ, এখানে আমরা বের করছি 3 নং গ্রুপে অবস্থিত। এই যে পর্যায় সারণীতে মৌলগুলো যে অবস্থান তোমরা নির্ণয় করতেছো, খুব সহজ, বুঝলে তো অনেক সহজ, আর না বুঝলে তো ছোট ছোট জিনিসও অনেক জটিল। তোমার উপর ডিপেন্ড করবে তুমি এখন সেটা সহজভাবে নিবা না সেটা জটিলভাবে নিবা। ওকে, আশা করি বুঝতে পারছো এবং খুব সহজে তোমরা এই কোশ্চেনটার সলিউশন করবা। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।